অত্যাচার করতো যখন, তখন কি বলতো, কি কারণে অত্যাচার করতো? মানে অত্যাচার ওর বংশ পরিচয়? হ্যাঁ, যে তুমি কেন আমার ছেলেকে এইভাবে কেন ঠকিয়ে বিয়ে করছো, এক কথা বল, তুমি ঠকিয়ে বিয়ে করেছো আমার ছেলে। ঠকিয়েছিলেন না, ঠাকুর ঘরে গিয়ে সে সুসাইড করে। যেটা সমাজে বলা যাচ্ছে যে আমি মেনে নেবো, কিন্তু উনি যেমন বললেন যে আমি মেনে নেবো, আমার ছেলেকে বিয়ে দিয়ে মেনে নেবো, আমাদের সমাজ ব্যবস্থা এখনো সেই পরিস্থিতিতে পৌঁছয়নি যে একটা তার ঘরের মেয়েকে আমি ঘরের বউ করে নেবো বা তাকে মেনে নেবো, সেই পর্যায়ে এখন আমাদের সমাজ পৌঁছে। আপনি কি পৌঁছেছেন সেটাই? আমি এখনো পৌঁছতে পারি। আমার বাড়িতে এই ঘটনা হয়েছে। আপনার বাড়িতে? হ্যাঁ, আমার নিজের ছেলে করেছে। আমি এখনো তার সঙ্গে সংসার করছি। আমি যথারীতি আমার বৌমাকে খুব সাপোর্ট করি এবং ভালোবাসি। স্যার, একটা কথা বলার আছে। আমি এটা মানবো না। আমি যদি বাবা হতাম আমি কোনোদিন এটা মানতাম না। আমাদের ফ্যামিলিতে আমার ভাই এরকম করার চেষ্টা করেছিল, একটা বার ডান্সারের মেয়েকে নিয়ে এসেছিল ঘরে, আমার নেইনি। রক্ত কথা বলে, বংশ কথা বলে, বাস্তবটাকে মানতে হবে, বাস্তবটাকে মানতে হবে। এগুলো বলা খুব সহজ, কিন্তু যাদের সঙ্গে ঘটে তারা জানে। আমি জেনে শুনে ওই পথে পা দেবো কেন? আপনি যে কথা বলছেন, যে ধরুন এমন কোনো একটা অবস্থায় আপনি পড়েছেন, ধরুন আপনার প্রায় ডেথ বেডে আছেন, আপনি মৃত্যুকালীন পরিস্থিতি, সেই সময় আপনার রক্তের দরকার এবং রক্তের গ্রুপ মিলে গেল কোনো একজন বার ডান্সারের মেয়ের সঙ্গে, তখন কি আপনি সেই রক্তটা নেবেন কি নেবেন না? দেখুন স্যার, আমি বলছি যে বংশটা, আপনি ঠিকই বলেছেন। না, আমি রক্ত বলেছেন আপনি। আমি আপনার কথা কোনো মানে আমি কিন্তু আপনার কথাটাকে নেবেন কি অগ্রাহ্য নেবেন না করছি না। জিজ্ঞেস করছি। হ্যাঁ, নিতে হবে, নিতে হবে। কিন্তু সমাজ তো মানবে না সব জায়গায়। এই যে রক্তের কথা বলছে, রক্তের সম্পর্ক আবার কি? আর রক্ত কারোর খারাপ হয় না, মানুষকে পরিস্থিতি খারাপ করে দেয়। আমার বলতে একটু সত্যি আজকে খারাপ লাগছে না। আজকের দিনে দাঁড়িয়ে আমি একজন যৌনকর্মীর সন্তান। আজকে যখন একজন মেয়ে 4টে পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে, তখন আমরা মহিলাটার উপর আঙুল তুলি, ও নোংরা, ও রেড লাইট এরিয়া থেকে এসে, ও অমুক, ও তমুক। কিন্তু যখন একজন পুরুষ 10খানা মহিলার সঙ্গে, তখন তার কে বলতে যাচ্ছে? হ্যাঁ, বলে এখানে বলে। খুব সহজে কোনো সিদ্ধান্ত নেবেন না। এই যে বাবা মা কিন্তু এইবারে বড় পরীক্ষার মধ্যে নেমেছেন। এতদিন পুঁথিগত পরীক্ষা দিয়েছেন, এইবার কি করবেন আমরা জানি না। ছেলেটি আলাদা হয়ে চলে গিয়ে থাকবে ভালো, নাকি এই সংসারেই থাকবে, ওরা ওদের মতো করেই ভাববে। এই ঘটনাটা কারো জীবনে ঘটেছে, যার আদলে এই ঘটনাটা তৈরি হয়েছে, তিনি কি বলছেন, এবং তারপরে আবার আপনাদের কাছে জানতে চাইব আপনি কি বলেন। আপনারা এখানে মতামত রাখেন, মতামত আপনার, মতামত সমাজের, মতামত আমাদের সকলের। আর তাই ফিরে এসে আমরা সেই সহজ প্রশ্নটি করি, আপনি কি বলেন? যার আদলে এই ঘটনা গড়ে উঠেছে তাকে আমরা পেয়েছি। পূজা রায় আমাদের সঙ্গে আছেন, তিনি আজকে আমাদের অতিথি, আদরের অতিথি। পূজা, আপনাকে স্বাগত, আসুন। নমস্কার। নমস্কার। আপনি কি আপনার মার জন্য গর্বিত? গর্বিত, কিন্তু এখন আমার দুঃখের বিষয়, আমার মা নেই। 2018-তে মারা গেছে। আচ্ছা, মাকে আপনি কিরকম মহিলা হিসেবে মানে পরিচয় দিতে চান? মা কেমন? মা হচ্ছে আমার জন্য একটা মানে মা দুর্গারই আর একটা রূপ। মা দুর্গার যেমন 10খানা হাত আছে, দশভুজা, ছোট থেকে সেই রকমই আদর করা, ভালোবাসা, আমার যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় তাকে আগলে রাখা, আমি কি খাবো, আমি কিভাবে থাকবো, আমার পড়াশোনা, সব দিকটা উনি আগলে রেখে উনি চেষ্টা চালিয়ে গেছে যে আমার মেয়ে সমাজের মধ্যে মাথা তুলে দাঁড়াবে। সব মাই তো তাই চায়, সব মাই তাই। কিন্তু আপনার মার ক্ষেত্রে লড়াইটা আরো শক্ত। কেন শক্ত? শক্ত হচ্ছে মা যৌনকর্মী, সমাজের থেকে আলাদা। সেটা তো আপনি ছোটবেলা থেকেই জানতেন? ছোটবেলা থেকে, প্রথম তো বাচ্চারা তো জানতে পারে না, বুঝতে পারে না, আস্তে আস্তে জানতে পেরেছি। যখন সন্ধ্যাবেলা যখন মা মানে মেকআপ টেকআপ করে যখন বাইরে বেরোতো, তখন আমার একটা কিউরিয়াসিটি ছিল, কিন্তু ছোট ছিলাম তো অত বুঝতাম না। যখন আস্তে আস্তে বুঝতে শিখলাম, যখন কোনো পরপুরুষ মায়ের কাছে আসছে, তখন জিজ্ঞাসা করতাম, মা ইনি কে? যখন আসছে তখন উনি বলতেন না, লোকাতেন। তারপরে পাড়া প্রতিবেশীরা বলতেন যে তোর মা কাজে যাচ্ছে, কাজের লোক। আমি ভাবতাম যে ওইটা। যখন আস্তে আস্তে বুঝতে থাকলাম, তখন কোথাও গিয়ে তো আমার খারাপ লাগতো
সেই নিয়ে কি তখন মাকে প্রশ্ন হ্যাঁ করেছেন? হ্যাঁ প্রশ্ন করেছিলাম, তো মা তুমি এই প্রত্যেকদিন একদম লোক নিয়ে আসছো কেন? তারপর বাবাকে দেখতে পাচ্ছি না, বাবা ছিলেন কিন্তু আমি যখন ছোট তখনই মারা গেছিলেন। তখন বলছে মা আমি নিরুপায়, আমার কিছু করার নেই, আমি অত আমার শিক্ষাগত যোগ্যতা নেই, আমি সমাজের কাছে গেছিলাম, উনি আয়ার ডিউটি করতে গেছিলেন বা লোকের বাড়িতে বাসন মাজতে গেছিলেন, তখন কেউ আমার দিচ্ছে, কেউ আমার দিচ্ছে, কেউ আমার গায়ে হাত দিচ্ছে। তার থেকে তো ভালো আমি সমাজে দাঁড়িয়ে যৌনকর্মী হয়ে দাঁড়িয়ে দুখানা পয়সা রোজগার করতে পারবো। দেখলাম যে না, একটা যখন পরপুরুষ মায়ের কাছে আসছে, মা কতটা কষ্ট পায়, তার ইচ্ছা নেই কিন্তু তাকে সেবাটা দিতে হয়, সেই জন্য ওখান থেকে পেয়ে যায়, দুঃখটা না পেয়ে যায়। তার যত কষ্ট সেটা লুকিয়ে রেখে সেই পুরুষটাকে কিন্তু ওই সাহায্য করছে ওর মনটাতে ভালো রাখার জন্য। তখন আমি ভেবেছিলাম সত্যি তো এটা তো কাজই। হয়তো অনেকে খারাপ ভাববে, অনেকে ভাববে যে যে সমাজকে তুলছে, কিন্তু যারা আসছে তারা তো বাইরের সমাজ থেকে ভালো পুরুষরাই তো আমার মায়ের কাছে আসছে, তাদের যখন লজ্জা করছে না, আমার মায়ের কানে লজ্জা করবে। আপনি তো বিবাহিত না? হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে আপনাকে দেখে। কিন্তু তারপরে বিয়ে তো খুব কষ্টদায়কই বিয়েটা হয়েছিল। কেন? কেন, আমি যার সাথে বিয়ে করেছি তার ঘর থেকে রাজি হচ্ছিল না, বলতো যে ওই তো যৌনকর্মীর সন্তান যৌনকর্মী হবে, এদের আর কোনো মান সম্মান আছে, 10টা ছেলে নিয়ে ঘুরে এটা বেড়াবে। কে বলতো? আত্মীয় স্বজনরা অনেক করে তো মানে শাশুড়িকে বোঝানো হলো, রাজি হলো, কিন্তু মানে ওনার আত্মীয় স্বজনরা এখনো পর্যন্ত মেনে নেয়নি। তো আমি আর কোথাও গিয়ে কষ্টটা লেগেছে যে আমি আমার একটা পরিবার হবে, সেইটা অভাবটা আছে, আর পরিবারের অভাব। সত্যি কথা কি, আমার তো পরিবার ছিল না, একটা মা দিদি ওইটা নিয়েই আমার পরিবার, কিন্তু আমি চেয়েছিলাম আমারও অনেক বড় পরিবার হবে, আমি কোথাও গিয়ে একটা সংসার করব, সবাইকে নিয়ে হাসবো, খেলবো, ঘুরবো ফিরবো, সবাই আমাকে বলবে না আমার বৌমা বৌমা, সেই জিনিসটা পাওয়া গেল না। কিন্তু আপনাকে যিনি ভালোবেসেছেন সেই মানুষটির নাম কি? আমার বরের নাম বিকাশ রায়। তিনি কি এসছেন নাকি হ্যাঁ বিকাশবাবু? এসছেন এসছেন। তাকে একটু আমরা ডেকে নিই। হ্যাঁ হ্যাঁ আসুন, বিকাশবাবু কোথায় আছেন? হ্যাঁ আসুন, আপনাকে স্বাগত জানাই, আসুন। দেখুন, ওনার কাছ থেকে তো শুনেছি অনেকটা গল্প, যে গল্প আদলে আমরা একটা ঘটনা তৈরি করেছি। আপনারও একটা যুদ্ধ ছিল নিশ্চয়ই, আপনারও একটা লড়াই ছিল আমার মনে হচ্ছে। सबसे पहले जब हमको फर्स्ट टाइम दिखे थे एक शादी बारी में दिखे थे, क्योंकि मुझे तो बांग्ला नहीं, इसके लिए सॉरी, ठीक है। तो मुझे अच्छा लगा। तो उनके शादी में हम दिखा दिए, तो मेरा एक दोस्त था, उससे पूछा कि ये कौन है, बोला मेरा फ्रेंड है। मैं चलिए, बोले क्या बात है, हमने ऐसे जस्ट मिलना चाहते हैं। तो हम जब बात किए, हाई हेलो का परिचय हुआ, तो हमको तो मालूम नहीं था कि कौन सा लड़की है या किस खाने से लड़की है। तो प्यार हुआ, हम लोग का बातचीत हुआ, बाद में वो मालूम चला कि दोनों को সন্তান है। তাহলে তো আমি যখন জেনে গেছি তাহলে কিছু করার নেই, কেন আমি তো ভালোবাসে নিয়েছি ওকে। এই যে এই ঘটনাগুলো উনি বলছেন, এগুলো তো আপনি সব জানেন। হ্যাঁ, ও যেটা ফেস করেছে যে ওকেও সমাজের মধ্যে লড়তে হয়েছে, ওকে বলেছে তুই এই সব মেয়েদের সাথে এসব করা উচিত না, চাই পেয়েও ভাড় ফেঁকো। ও একদিন আমাকে ডাকলো, ডেকে আমাকে বললো তোমার সাথে আমার সরাসরি কথা আছে, কেননা আমাকে সমাজের সামনে অনেক কিছু ফেস করতে হবে বিয়ে করার পরে। আত্মীয় স্বজনরাও ওকে বলেছিল ওই মেয়ে ঘরে আনলে আমরা ঘরে তুলবো না। তখন আমি বললাম দেখো এত স্ট্রাগল করে তুমি আমাকে বিয়ে করো না, আমাকে দয়া দেখিও না, আমি যৌনকর্মীর সন্তান হতে পারি, আমি লুকিয়ে দিতে পারতাম। দুদিন পরে তোমাদের ফ্যামিলি যখন জানতে পারতো তখন কিন্তু তোমার উপর আমার উপর সেই অ্যাটাকটা আসতোই। তো আমি সরাসরি বলেই করেছি। কিন্তু আপনি এখন করেন কি? এখন ও গর্ব করে আমার নামই মানে আমার নাম ভাঙিয়ে খায়। তাই? তাতে আপনার আপত্তি আছে না? না আপত্তি না, আমার গর্ব হয়। আমি সেই মানে এখানে কেউ বলে না মানে অমুকের স্ত্রী। অমুকের স্ত্রী বলে যে পূজার বর। পূজার বর, আচ্ছা। হ্যাঁ সবাই চেনে পূজার বর। এমন একটা কিছু কাণ্ড করেছেন? হ্যাঁ কাণ্ড, আমি কাণ্ডটা কি? মানে সোশ্যাল ওয়ার্ক প্রচুর করি, সমাজে যদি কিছু হয় যে কোনো ক্ষেত্রে, যে কোনো এনজিও, যে কোনো সবাই আমাকে যে কোনো ক্ষেত্রে আমাকে ডাকে সোশ্যাল ওয়ার্ক করার জন্য, আমি সবসময় তাদের পাশে আছি। আর আমি খুব গর্বিত আমি যৌনকর্মীর সন্তান, আর আমি যৌনকর্মীর সন্তান হয়েছি বলেই মাথা তুলে দাঁড়াতে পেরেছি। আর সবাই আমাকে সহযোগিতা করছে, করুক না, অর্ধেক সমাজ আমাকে সহযোগিতা করছে না, কিন্তু অর্ধেক সমাজ তো আমাকে সহযোগিতা করছে, সেইটাই আমি গর্বিত। আমার পাশে যারা আছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো, যারা আমাকে বিশেষ করে আমার বরকে যে আমার পাশে দাঁড়িয়েছে আমাকে এগিয়ে তুলে নিয়ে যাওয়ার জন্য। বেশ, আমরা সবাই আপনার পাশে দাঁড়াতে চাইছি। একবার এখানে অন্তত পাশে দাঁড়িয়ে আমরা প্রমাণ করি যে আমরা পাশাপাশি আছি, আমরা সবাই একসাথে আছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমরা পাশাপাশি আছি। এর কারণ একটাই, পূজার মা মেয়ের নাম রেখেছিল পূজা, একটি আরাধনা, অর্থাৎ একটি নিবেদন, চারপাশটাকে নিয়েই।
আজ পূজার মধ্যে দিয়ে সেটা সম্পন্ন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সব রকম কাজে পূজা হাজির হচ্ছে এবং সংসারে থেকে হাজির হচ্ছে, লড়াই করছে। পূজার পাশে আমি দাঁড়িয়েছি, আমরা সকলে দাঁড়িয়েছি, কিন্তু আমাদের এখানে আরো অনেকে আছেন পূজার পাশে যারা দাঁড়াতে চান, আর যারা দাঁড়াতে চান না আপনাদেরই নির্বাচন করতে হবে। এবং আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই, এই যে চেয়ার, এই চেয়ারে কেউ বসে নেই, অর্থাৎ আমাদের মধ্যে অনেকে এর বিরোধিতা করেছেন, কিন্তু একটু সময় অন্তর তাদের মধ্যে কেউ কেউ চলে এসেছেন। যেমন সবচেয়ে বেশি জোরালোভাবে নিজের কথাটা যিনি বলছিলেন তিনিও কিন্তু নেমে এসেছেন। আপনি সামনে আসুন। এইভাবেই মানুষ নিজের জায়গা থেকে সরে এসে আর একভাবে লড়াই শুরু করেন। কিন্তু আমি ওনার কাছে জানতে চাইবো, এই মুহূর্তে দাঁড়িয়ে পূজাকে আপনার কি বলতে ইচ্ছে করছে? সত্যি আমাকে চেঞ্জ করে দিল। একটাই কথা বলবো, ওনার মতন নারী যেন প্রত্যেকটা ঘরে হয়। উনি আমাদের সকলের পথপ্রদর্শক। ধন্যবাদ। বেশ, আমার ধারণা আমাদের অনুষ্ঠানের এইটাই শক্তি, আমাদের এই অনুষ্ঠানের এইটাই চমক, আমাদের অনুষ্ঠানের এইটাই জাদু। আপনারা ভাবুন, পরের দিন যখন দেখা হবে তখন আপনাদেরও জিজ্ঞেস করব, আজকের অনুষ্ঠান দেখার পর আপনি কি বলেন। ধন্যবাদ।